পাহাড়ের কোলে এক সাহিত্যের রসই। তার চোখে এই পাহাড় শুধু প্রকৃতির অঙ্গ নয়, বরং বেশ খানিকটা স্মৃতির পাণ্ডুলিপি। জন্মসূত্রে তিনি নদিয়ার ভূমিপুত্র, কিন্তু ভালোবেসে বর্তমানে তিনি বেলপাহাড়ির সন্তান। এই অঞ্চলে ইতিহাস কেবল পাতায় লেখা হয় না, লেখা হয় ধোয়া ওঠা ভাতে, শালপাতায় মোড়া বিরিয়ানিতে, কিংবা সিধু জ্যাঠার গল্পের আসরে। এ তল্লাটে কাঁচা লঙ্কা ছাড়া মুখে ভাত রোচে না। অরণ্য শহরে আড্ডার আজকের পর্বে আমরা পাড়ি দেব সেই কাঁচা লঙ্কার স্বাদের উৎস সন্ধানে। নমস্কার, শুরু করছি অরণ্য শহরে আড্ডার আজকের পর্ব। প্রকৃতির ক্যানভাসে আমরা দাঁড়িয়ে রয়েছি একদম পর্যটনের রানী বেলপাহাড়িতে, এবং আমার সঙ্গে এক ফ্রেমে যে মানুষটি রয়েছেন, পর্যটন শিল্পের ক্ষেত্রে তিনি অতি পরিচিত মুখ, এবং বেলপাহাড়িতে আসলে যে নামটি বারবার মনে আসে, কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কার কর্ণধার আমাদের সবার প্রিয় বিধান দেবনাথ দাদা। নমস্কার, অরণ্য শহরে আড্ডার আজকের পর্বে আপনাকে স্বাগত জানাই। হ্যাঁ, তোমাকেও শুভেচ্ছা। সেই সঙ্গে আমাদের যারা দর্শক আছেন তাদেরকেও আমার প্রণাম এবং ভালোবাসা। তাহলে আড্ডাতে যাই। একদম একদম। তো শুরুতেই যে প্রশ্নটা করব, যে আপনি এই অঞ্চলের ইতিহাস শুধু লেখেন না, আপনি সেটাকে ছুঁয়েও দেখেন, শুধু পড়েন না, সেটাকে অনুভব করেন। তো কবে প্রথম অনুভব করলেন যে এই জঙ্গল, এই পাহাড় বা এই প্রকৃতির মধ্যে এত কিছু স্বাদ, সাহিত্য এবং ইতিহাস লুকিয়ে রয়েছে? এটা কথা বলতে গেলে আমাকে ফিরে যেতে হবে কলেজ জীবনে। যখন কলেজ পড়ছি, আজ থেকে প্রায় 25 বছর আগে, তখন বেশ কিছু বই আমার হাতের কাছে এসে পড়ে। তার মধ্যে ভবঘুরে শাস্ত্র, রাহুল সংস্কৃতায়নের। ঠিক একই সাথে শক্তি চট্টোপাধ্যায় এবং সুনীল গঙ্গোপাধ্যায়ের খুবই ভক্ত ছিলাম। সেই বইগুলোতে বিশেষ করে শক্তিদার লেখাতে এবং সুনীলদার লেখাতে আমরা ঝাড়গ্রামের কথা প্রথম জানতে পারি সেই অর্থে, এবং কাকড়াঝোড়ের কথা জানতে পারি। সেটা একটা অমোঘ টান ছিল সেই সময়। সেই টানেই এই অঞ্চলে বাইসাইকেল চালিয়ে, তখন তো আরো তো অর্থনৈতিক সমর্থ ছিল না, সাইকেল নিয়ে 8 বন্ধু মিলে আমরা এই জঙ্গলমহল ভ্রমণ করতে এসেছিলাম। সেই প্রথম প্রেমে পড়া এই অঞ্চলে। তারপরে কলেজ জীবনে চলাকালীনই মাঝে মধ্যে সময় পেলে চলে আসা হতো, বা কর্মসূত্রে এই অঞ্চলে ঝাড়গ্রামে একাধিকবার আসা হয়েছে। সেই হচ্ছে প্রথম প্রেম, মানে সাহিত্যের সূত্র ধরেই এই অঞ্চলের সাথে প্রেমে পড়া। এবং প্রথম দেখায় প্রেম, মানে লাভ এট ফার্স্ট সাইট, সেটা বলা চলে? একদিন সেটাই বলা যেতে পারে। আপনি এই পাহাড় ঘেরা পরিবেশে স্থায়ী হলেন, এই স্থানান্তরের কারণ হিসেবে কি বলবেন? স্থানান্তরিত হবার দুটো কারণ আছে। 1 নম্বর কারণ হচ্ছে সেই যে 25 বছর আগে দেখা এই অঞ্চলের যে প্রাকৃতিক সৌন্দর্য, পাহাড়, জঙ্গল ইত্যাদি, আর ওই সুনীল শক্তি চট্টোপাধ্যায়ের লেখা মনের মধ্যে গেঁথে গেছিল। দ্বিতীয় কথা হচ্ছে যে এই অঞ্চলে আমাদের এক মহারাজ আছেন, যিনি চিরঞ্জীব মহারাজ নামেই ডাকি। তিনি ঘাটশিলাতে যখন পোস্টিং ছিলেন, তখন এই অঞ্চলের বিস্তীর্ণ ঘুরে দেখেছেন যে এই অঞ্চলে বিশেষ করে শবর এবং বীরহোর যে প্রিমিটিভ ট্রাইবস আছে, তাদের খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। যদি তাদের সেবা কার্যের জন্য কিছু করা যেতে পারে, সেই সূত্র ধরেই মহারাজ এবং আমাদের বেলঘরিয়া মিশন, রামকৃষ্ণ মিশনের অনেক দাদা, জুনিয়র, সিনিয়র ভাইয়েরা মিলে এই অঞ্চলে 2008 সাল থেকে সেবা কার্য শুরু করে এই অঞ্চলে। তো সেই সূত্র ধরেই আমাদের বন্ধুরা এই অঞ্চলে আসতো। তো কর্মসূত্রে ব্যস্ত থাকার কারণে সেই সময় ওই কাজে আসা যায়নি। আমি প্রথম এই কর্মসূত্রে, মানে বিশেষ করে শবরদের পাশে বা বীরদের পাশে দাঁড়াবার জন্য 2014 সালের ডিসেম্বরের দিকে আসা হলো। তখন অলরেডি চাকরি করা চলছে, এবং ওদের কাছাকাছি বিভিন্ন গ্রাম ঘুরতে ঘুরতে, বেলপাহাড়ি অঞ্চলের বিভিন্ন গ্রাম ঘুরতে আমার মনে হলো যে এই অঞ্চলে মতো বিশুদ্ধতা, এই অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক দিক আমাদের ওই ইট কাঠ পাথরের শহরের মধ্যে পাওয়া মুশকিল। তখনই চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হলো, যে 2015 সালে চাকরি ছেড়ে দেওয়া হলো। দিয়ে রেগুলার বেসিসে এই অঞ্চলে থাকা শুরু হলো। এটাই হচ্ছে সূত্রপাত। বর্তমানে আপনি লোক সংস্কৃতির চর্চাতে একদম আত্মনিয়োগ করেছেন। তো সেক্ষেত্রে আপনি কোন বিষয়টাকে প্রথম পাঠ বলে মনে করেন? বইপত্রে যা তথ্য আমরা পাই সেটা, নাকি লোকমুখে আমরা যে কথা শুনি সেগুলো? আমার কাছে প্রথম কথা হচ্ছে এই অঞ্চলের বিস্তীর্ণ যে ভূমি আছে, বিস্তীর্ণ গ্রাম আছে, সেই গ্রামে আমি যখন নিজে ঘুরেছি, একটা গ্রাম থেকে আরেকটা গ্রামের সাথে, এই অঞ্চলের মানুষের সাথে মেশা,
এই অঞ্চলের মানুষের দৈনন্দিন জীবনের যে সংস্কৃতি আছে, যে নাচ আছে, গান আছে, সেগুলো প্রথম থেকে চাক্ষুষ করা। এই অঞ্চলের যে পাতা নাচ, পরব নাচ, লাংড়ে, ভুয়াং, ডং, সেই সঙ্গে এই অঞ্চলে যে সমস্ত নিজস্ব বাদ্যযন্ত্র আছে, খাদ্যাভ্যাস আছে, তো এই গ্রামগুলোতে ঘোরা এবং এই মানুষের সাথে মিশতে মিশতে এই মানুষের কাছ থেকে শোনা গল্প, এই অঞ্চলের মানুষের যে সংস্কৃতি নিয়ে, উৎসব নিয়ে, তাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতা, তাদের কাছ থেকে শোনা। এবার এইগুলো শুনতে শুনতে নিজের মধ্যে যেন মনে হতে শুরু করলো যে এইগুলো নিয়ে আর কি কি গবেষণার কাজ হয়েছে, কে কি লিখেছে। বা এই অঞ্চলের এক একজন মানুষের কাছে শুনেছি লাল জল গুহা সম্পর্কে শুনেছি, বা এই অঞ্চলে চাতন গুহা সম্পর্কে শুনেছি, বড় পাহাড় নিয়ে শুনেছি। তো এইগুলো নিয়ে যখন অনুসন্ধান করার সূত্র শুরু হলো, খুঁজতে খুঁজতে এই মানুষের কাছ থেকে প্রথম আগ্রহের জায়গাটা তৈরি হলো। মানে প্রত্যক্ষ এবং বাস্তব অভিজ্ঞতা থেকেই এই কৌতূহলটা তৈরি হলো। এই কৌতূহলটাই আস্তে আস্তে কি তৈরি করলো যে যদি একটা পত্রিকা করা যায়, একটা যদি তুলে ধরা যায় নিজেদের মতো করে নিয়ে, হাতের কাছে তো সেইভাবে পাচ্ছি না, বা পরিচিত লোকজন খুব বেশি ছিল না, এবং সেই সূত্র ধরেই পত্রিকা করতে গিয়ে বিভিন্ন মানুষের কাছে তাদের কাছে লেখা নিয়ে নেওয়া, এবং এটার করতে করতে বিভিন্ন মানুষের সাথে পরিচয় হলো। প্রথমে এই অঞ্চলের যদি লোক সংস্কৃতির দিক থেকে যে মানুষগুলোর সাথে পরিচয় হলো যদি ধরতে হয়, প্রথম মানুষ হচ্ছেন হপন মাঝি। হপন মাঝির সাথে যখন পরিচয় হলো, উনি যখন এক একটা দিক বলতে শুরু করলেন, তো এত আকর্ষণ এবং এত ইতিহাস লুকিয়ে আছে, সেই সূত্র ধরেই এবার এগোনো শুরু হলো। সঙ্গে সুব্রত বাবু আছেন, ঠিক সেই সময় আমাদের সুশীল বাবুর সাথে পরিচয় হলো। সুশীল বাবুর সূত্র ধরেই বা পরবর্তীকালে আমরা মৃন্ময় দার সাথে পরিচয় হলো। এই মানুষগুলো এবং স্থানীয় মানুষের যে স্মৃতি এবং শ্রুতি শোনা যখন শুনতে শুরু করলাম, এবং এদের যে পরবগুলো আছে, বিভিন্ন পরব, রোহিণ পরব আছে, আমরা পাহাড় পুজো দেখতে পাচ্ছি, মকর পরব, টুসু পরব যেগুলো দেখছি, এবং অন্যান্য যে পরবগুলো যখন প্রত্যক্ষ করতে শুরু করলাম, সেখান থেকে সেই যে কৌতূহল শুরু হলো, সেখান থেকে গবেষণা বা সেই খিদে মেটাবার সূত্র শুরু হলো, যা আজও চলছে, যেটা এখনো চলছে। সম্পূর্ণ নতুন জায়গা থেকে এসে এই প্রকৃতির কোলে আশ্রয় নেওয়া এবং এখানকার মানুষদের সাথে এত সহজভাবে অল্প সময়ে মিশে যাওয়া, এবং আপনার গবেষণার ক্ষেত্রেও নিশ্চয়ই বিভিন্ন দিকে তারা জড়িয়ে রয়েছে। একদম। তো সেই সম্পর্কটা একটু বলুন। আসলে সব থেকে বড় জিনিস হচ্ছে এইখানে, এই অঞ্চলে এসেই, এই ঝাড়গ্রামের বিস্তীর্ণ অঞ্চলে এসেই আমাদের ভারতবর্ষের যে ধারাবাহিক প্রাচীন ঐতিহ্য, যে বসুধৈব কুটুম্বকম, মানে এই পৃথিবীর সমস্ত মানুষ বাস্তবিক অর্থে যে আত্মীয় এবং তারা আমাদের অতিথি, এটা ফিল করতে শুরু করলাম। এবং ওই যে বললাম না যে এই অঞ্চলে এক গ্রাম থেকে আরেক গ্রামে গেছি, একটা পাড়া থেকে আরেকটা পাড়ায় গেছি, এক মানুষের সাথে আরেকটা মানুষের কাছে গেছি, সেই মানুষ আমি বাইরের মানুষ কিনা না স্থানীয় মানুষ এটা বুঝতে দেননি। তাদের আতিথেয়তা, অনেক মানুষই ছিলেন যারা জিজ্ঞাসা করেননি কোথা থেকে এসেছেন, তোমার কি নাম। এই যে আন্তরিকতা, এই যে সহজ সরলতা, যেটা আমাদের ভারতবর্ষের ধারাবাহিক যে ঐতিহ্য আছে সেটাকে স্মরণ করিয়ে দেয়। ফলে নিজেকে এই অঞ্চলের মানুষ ভাবতেও আমার যেমন অসুবিধা হয়নি, তারাও আমাকে তাদের নিজের পরিবারের মানুষ বলেই মনে করে নিয়েছে, যেটা এগিয়ে যেতে ভীষণ সহযোগিতা করেছে। এটার জন্য মানে এই অঞ্চলে যে মানুষ যারা আছেন, এটা এদের সহজাত একটা প্রবৃত্তি বলুন বা আচরণ বলুন। হ্যাঁ, এই সঙ্গে তাদেরকে যখন আমার কৌতূহল বশত জিজ্ঞাসা করা হয়েছে যে আপনাদের কি পুজো পার্বণ আছে, কি কি উৎসব অনুষ্ঠান আছে, তো তারাই বলতে শুরু করেন এই তো সামনে আমাদের পাহাড় পুজো আছে। এবং তাদেরকে যে জিজ্ঞাসা করে যে তাহলে পাহাড় পুজোটা কোথায় হয়, কোথায় কোথায় হয়, তো তারা যখন বললেন যে সব থেকে বড় যে পাহাড় পুজোটা হয় এখানে কানাইসর বলে একটা পাহাড় পুজো হয়, কতদিন ধরে পুজো হচ্ছে, এই যে কৌতূহলগুলো যখন তাদের জিজ্ঞাসা করা হয়, তখন তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের যে রিচুয়ালস আছে সেগুলো বলতে শুরু করে দেন। এবং তারা যখন উৎসব অনুষ্ঠানে দেখছি যে টুসু মেলাতে ঠাকুরান পাহাড়ে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি পাশে ঠাকুরান পাহাড়ি আছে, ঠাকুরান পাহাড়িতে যখন আসছি এসে দেখছি প্রচুর মানুষ দলবদ্ধভাবে নাচ করছে। তাদেরকে জিজ্ঞাসা করলে এই নাচের নাম কি, এই বাদ্যযন্ত্রটার নাম কি, চিনতাম তো শুধু ধামসার এবং মাদল, এছাড়া তো আমাদের পরিচয় ছিল না। কিন্তু এখানে এসে তাদের যখন বাজাচ্ছে এই বাদ্যযন্ত্রের নাম কি, তারা বলে সারপা। এই বাদ্যযন্ত্রের নাম কি, কে বলে বানাম, কে বলে কেন্দ্রি, ইত্যাদি ইত্যাদি।
তারা যে নিজস্ব গান গাইছে, এই গানের নাম কি? তো এরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছেন এবং সেগুলো নিজের মতো করে নোট করে রেখে দেওয়া হয়েছে। এই সহযোগিতাটা প্রত্যেকটা মানুষের কাছ থেকে পাওয়া গেছে। পাহাড় পুজোর উৎস সন্ধানে এই বইটি কি শুধুই গবেষণার ফসল, নাকি তার মধ্যে কোথাও আপনার আত্মজীবনীর কিছু রসদ লুকিয়ে আছে? এটা খুব ভালো একটা প্রশ্ন। ভালো প্রশ্ন এই কারণে, আমাদের গ্রামে প্রতি বছর এইরকম একটা সময়ে দুর্গাপুজোর আগে আনন্দ মেলা হয়। আচ্ছা। আর ছোটবেলা থেকে খুব মনে হতো যে পাহাড়ে যাব, জঙ্গলে যাব, সেখানে গুহায় থাকবো, সাধনা টাধনা করব। এবং সেই উপলক্ষে হাতে উল্কিও এঁকেছিলাম সেই সময়, দ্য কেভ, মানে গুহা। এবার এই অঞ্চলে এসে, এই অঞ্চলের অসংখ্য পাহাড় আছে এবং অসংখ্য পাহাড়ে গুহা আছে। আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি, এর 1 কিলোমিটারের মধ্যে অন্তত 7খানা গুহা আছে। যেমন ফর এক্সাম্পল আমরা দাঁড়িয়ে আছি চিতি পাহাড়ে, চিতি পাহাড়েও গুহা রয়েছে। এর পিছন দিকে রয়েছে চাতন পাহাড়, যে চাতন পাহাড়ে 3খানা গুহা আছে যেখানে ইতিহাসের সাথে জড়িয়ে আছে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে একটুখানি গেলে ডাকাই গ্রাম, ডাকাই গ্রামেও 3টে গুহা আছে। ঠিক তুমি যেখানে দাঁড়িয়ে আছো পিছন দিকে কানাইশ্বর পাহাড় আছে, কানাইশ্বর পাহাড়েও 3 থেকে 4টে গুহা। তো এইগুলো যখন দেখা হলো, দেখার সঙ্গে সঙ্গে বেলপাহাড়িতে আসার পরে দেখলাম যে ইন্দ মেলা হয়। আমরা ইতিহাসে দেখেছি, আমাদের ভারতীয় সংস্কৃতিতে দেখেছি যে ইন্দ্র পুজো হয়েছে, অ্যাট দ্য সেম টাইম গোবর্ধন পুজোও দেখেছি। এটা একটা কৌতূহলের জায়গা। আরো একটা কৌতূহলের জায়গা, আমরা ছোটবেলা থেকে ইতিহাসে পড়ছি যে মানুষ যখন সৃষ্টি হলো প্রাথমিক পর্যায়ে আদিম যুগে কোথায় বসবাস করত? পাহাড়ে, গুহাতে বসবাস করত। এবার এই অঞ্চলে যতগুলো গুহার ইতিহাস অনুসন্ধান করতে শুরু করলাম, শুরু করতে গিয়ে আমরা দেখতে পাচ্ছি অশোক মিত্রের কথা পেলাম, ডক্টর অশোক মিত্র, পরেশচন্দ্র দাশগুপ্তের কথা পাচ্ছি, এবং সঙ্গে সঙ্গে আমরা বিষ্ণুপ্রিয়া বসাকের মতো যারা প্রত্নতাত্ত্বিক ছিলেন, গবেষক ছিলেন, তাদের কথা পেলাম। তারা বললেন যে এই অঞ্চলে প্রাচীন প্রস্তর যুগে মানুষের বিচরণ ক্ষেত্র ছিল। তার মানে এই অঞ্চলের মানুষের সাথে প্রাচীন যে মানুষ আছে, গুহার বা পাহাড়ের একটা আত্মিক সম্পর্ক আছে। এবার সেই পূর্বপুরুষের স্মৃতি রক্ষার জন্য হতে পারে, অ্যাট দ্য সেম টাইম তাদেরকে স্মরণ করা হতে পারে, এবং পরবর্তীকালে এই অঞ্চলে যেহেতু জঙ্গল নির্ভর জীবনের বাইরেও কৃষিভিত্তিক সভ্যতার সূচনা হলো এবং বর্ষাকালেই সেই কৃষিকাজের সূত্রপাত হতো। এবার বর্ষা করতে গেলে বিভিন্ন জায়গায় বিভিন্ন রিচুয়ালস আছে। অনেক জায়গাতে বর্ষার আগমনের জন্য ব্যাঙের বিবাহ দেওয়া হয়, অন্য রিচুয়ালস। কিন্তু এই অঞ্চলে দেখলাম যে বর্ষা যাতে ভালো হয়, বৃষ্টি যাতে ভালো হয়, এবং অধিক বৃষ্টিতে যাতে যে ফসল হবে, ফসল নষ্ট যাতে না হয়ে যায়, বা এই অঞ্চল যেহেতু পাহাড়ি অঞ্চল, প্রবল বৃষ্টিতে কি হয়, ছোটখাটো যে নদী স্রোতগুলো আছে হরপা তৈরি হয়, যেটা অনেক মানুষের প্রাণহানি তৈরি হয়, জীবনহানিও হয়, এখনো হচ্ছে, দেখতে পায়। এইগুলো যাতে এই অতি প্রাকৃতিক অবস্থা থেকে যাতে মানুষের মুক্তি ঘটে, ভালো কৃষিকাজ হয়, এবং তাদের ভবিষ্যৎ প্রজন্ম যত সুন্দর থাকে, সেই সূত্র ধরে এই পাহাড়কে পুজো করা, দেবতা হিসেবেই পুজো করা, মারাং বুড়ু হিসেবে পুজো করা, বা বুড়ু বঙ্গা হিসেবে পুজো করা। তো এইগুলো খুঁজতে খুঁজতে আমরা এই অঞ্চলের প্রাচীন ইতিহাসের সন্ধান পাই। এই অঞ্চলের প্রাচীন ইতিহাসে যে 10,000 বছর আগে, 15,000 বছর আগের যে মানুষের নিদর্শনের যে বিভিন্ন বিষয়গুলো, এই পাহাড় পুজোর উৎস সন্ধান করতে গিয়েই কিন্তু এগুলো প্রতিভাত হলো, সেগুলো উন্মোচিত হলো। এটা একটা আলোক দেখিয়েছে। এবং এটা করতে গিয়ে নিজের যে অভিজ্ঞতার জায়গাগুলো, নিজের অভিজ্ঞতার জায়গা বলতে কি, প্রত্যেকটা মানুষের সঙ্গেই যে ধারাবাহিক মানব বিবর্তনের ধারা আছে, সেটা কিন্তু প্রত্যেকটা মানুষের যাপিত জীবনেই রয়েছে। আদিম মানব তো প্রথমে 2 পায়ে হাঁটতে পারতো না, 4 পায়ে হাঁটতো, 2 হাত দিয়ে। আমরা যখন জন্মালাম, জন্মের পরে হামাগুড়ি দিয়ে হাঁটতে শুরু করলাম। তারপরে আস্তে আস্তে মানুষ দাঁড়াতে শিখলাম, মানে শিশু দাঁড়াতে শিখছে। সভ্যতার বিবর্তনও তাই দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে শিশুরা প্রথম যখন একটা দেশলাই কাঠি জেলে আগুন জ্বালাচ্ছে, মানব সভ্যতা প্রথম আগুন জ্বালানো শিখলো, ছুরির ব্যবহার শিখলো, ছোট ছোট পাতে দিয়ে ঘর বানানো শিখলো। এইগুলো রিলেট করার চেষ্টা করলাম যে যাপিত জীবন দিয়েও পুরো
মানব সভ্যতার বিবর্তনের ইতিহাসটাকেও আমরা গবেষণার মধ্যে নিয়ে আসতে পারি, এটা একটা দিক। এই বেলপাহাড়ির অসম্পূর্ণ ইতিহাস নিয়ে আপনার গবেষণা চলছে, তো এই অসম্পূর্ণতা এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে অসম্পূর্ণ বলতে চাইছি এইভাবেই, শুরু কোথা থেকে হয়েছে আমি তো জানি না, জানাও সম্ভব নয়, সেটা অনুমান করা যায়। এবার এক সময় প্রাকৃতিক নিয়মে আমিও থাকবো না, তাই না? তো সেক্ষেত্রে এই যে ধারাবাহিক যে ইতিহাসের হয়তো সামান্য একটু দিক হয়তো তুলে ধরা সম্ভব হবে। বিভিন্ন বিষয় যে ঘুরতে ঘুরতে, বিভিন্ন গ্রাম ঘুরতে ঘুরতে যে সমস্ত তথ্য প্রমাণ আমরা পাচ্ছি, ঐতিহাসিকদের গবেষণার কাছ থেকে যতটুকু পাচ্ছি, আমার এই এক জীবনে কতটুকু সম্ভব, সেটা একার পক্ষে তো সম্ভব নয়। সেই জন্যই আমার পক্ষে কোনো অবস্থাতেই বা কোনো মানুষের পক্ষে সম্পূর্ণ ইতিহাস রচনা করা যায় না, সম্ভবই নয়। বা আমার মৃত্যুরও আগামী 1000 বছর পরে যে মানুষটা অনুসন্ধান করবে তিনিও তো লিখবেন। ফলে সম্পূর্ণ ইতিহাস কখনোই মানব সভ্যতার মানে আক্ষরিক অর্থেই লেখা সম্ভব নয়। তো সেই দিকে বিবেচনা করে যেটুকু লেখা সম্ভব হচ্ছে, বিভিন্ন দিক টুকরো টুকরো ভাবে এক জায়গায় করার চেষ্টা চলছে, সেটা একদিক থেকে অসম্পূর্ণই। এই দিক থেকে ভেবে এটা অসম্পূর্ণই আমার কাছে মনে হয়। খাবারও এক ধরনের ভাষা, তো সেই ভাবনা থেকে কি কাঁচা লঙ্কা রেস্তোরাঁ শুরু? বা এই যে আপনার পছন্দের নামটা কাঁচা লঙ্কা, সেটা কি শুধুই নাম নাকি রূপক ধর্মী? না, শুধু রূপক অর্থে বলা যায় না। আসলে চাকরি ছাড়ার পরে তো নিজের পরিবার বা নিজের চলার জন্য একটা খরচ তো দরকার। আর যেহেতু রান্না টান্নার একটা এক্সপেরিমেন্ট ছোটবেলা থেকেই হয়ে থাকে, তো সেই সূত্র ধরেই আর একটা বিষয় হচ্ছে যে এই অঞ্চলে ঘুরতে ঘুরতে মনে হয়েছে যে সুনীল দা, শক্তিদা যে কথাগুলো লিখে গেছেন মানুষের একান্তে জীবনযাপন করার জন্য, বা এই অঞ্চলেতে বিচরণ করেছেন আমরা দেখেছি যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তাই না? এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার যারা বন্ধু বান্ধব সেই সময় ছিলেন, শরৎবাবু ছিলেন বা আরো অনেকেই ছিলেন, তো তারা তো বিচরণ করেছেন। আরণ্যক তো আমরা পড়েছি, চাঁদের পাহাড় তো পড়েছি। তো ঘুরতে ঘুরতে মনে হয়েছে যে এই অঞ্চলে কলকাতার এত কাছাকাছি একটা জায়গা, যেখানে প্রাকৃতিক এত বৈচিত্র্য আছে, যেখানে পরতে পরতে ইতিহাস লুকিয়ে রয়েছে, যেখানে পূর্ব ভারতের প্রথম গুহা চিত্র রয়েছে, গুহা রয়েছে আদিম মানুষের, যেখানে এরকম প্রাচীন নদী আছে, ঝর্ণা আছে, রাজবাড়ি আছে, এত রকমের নাচ, এত ধরনের খাদ্যাভ্যাস, এত ধরনের বাদ্যযন্ত্র। আমাদের সেই ছোটবেলায় বইতে পড়া গ্রামীণ যে হাট, পাহাড়ের নিচে ছোট ছোট হাট, গ্রামের মানুষ বিক্রি করছে, এইগুলো দেখার পরে যখন মনে হয়েছে যে খুব কলকাতার কাছে বহু মানুষই আসতে পারেন, অনেক বন্ধু, আমার পরিচিত বন্ধু বান্ধবরা আসতে পারেন এই অঞ্চলে। কিন্তু আসার পরে এই বিশেষ করে ঝাড়গ্রাম বাদ দিলে শিলদাতে একটা বা দুটো শুধু ভাতের হোটেল ছিল, এই অঞ্চলে বাকিগুলো হচ্ছে মিষ্টির দোকানের সাথে খাওয়ার জায়গা। বহু মানুষ এসে একটা সময় কাকড়াঝোড়ে মানুষের বাড়িতে থেকেছেন বা গেস্ট হাউসে থেকেছেন বা মাহাতো হোমস্টেতে থেকেছেন, কিন্তু প্রপার হইতে একটা রেস্টুরেন্ট নেই। তো সেই সূত্র ধরেই মনে হয়েছে যদি একটা রেস্টুরেন্ট করা যায়, আর বাড়ি থেকে কিছু না কিছু তো মানুষজন আসবেন, তো সেখান থেকে অন্তত নিজেদের খরচ চালানোর মতো উঠে যাবে। আর নামকরণের ক্ষেত্রে বড় জিনিস হচ্ছে ছোটবেলা থেকে নিজে ব্যক্তিগতভাবে কাঁচা লঙ্কা খেতে খুব ভালোবাসতাম, এটা দাদুর কাছ থেকে শেখা। মানে খেতে বসলে কাঁচা লঙ্কা দরকার, আর বাড়ির বাজার করার দায়িত্ব ছোটবেলা থেকে আমার পড়েছিল। মা বারবার বলতো এই কাঁচা লঙ্কাটা মনে করে নিয়ে আসিস, ওটা কানে বাজতে থাকতো। যখন নামকরণ কি হতে পারে তখন বলে কাঁচা লঙ্কাই থাক না। তো এটা শুনে অনেকে হাসাহাসি করেছিল প্রথম দিকে, না এটা কাঁচা লঙ্কা থাক, এটা একটা কমন নাম, তো সেই সূত্র ধরে রাখা। জঙ্গলমহলের নিজস্ব খাদ্য ইতিহাসের দিকে যদি তাকাই, তাহলে কুরকুট, মাংস পিঠে, এই নামগুলো বেশ মনে আসে। তো সেই নামগুলো বা সেই খাবারগুলো আবার মানুষের খাদ্য চিন্তায় কিভাবে ফিরিয়ে আনলেন? না, ফিরিয়ে আনার পিছনের বড় কথা হচ্ছে এটাই
ওই যে বলছিলাম না যে ঘুরে বেড়ানোটা, পরিব্রাজক হিসাবে ঘুরে বেড়ানো। তো বহু মানুষই আমরা আছি যারা যেখানেই ঘুরতে যাই চেষ্টা করি সেই অঞ্চলের খাবার কি আছে সেই খাবারকে আমরা আস্বাদন করার চেষ্টা করি। আমরা নিজেরাই যারা ভালোবাসি, যদি নর্থ ইস্টে যাই, নর্থ ইস্টে গিয়ে আমরা কি করি, চেষ্টা করি স্থানীয় যে খাবার আছে সেগুলো আস্বাদন করার চেষ্টা করি সব জায়গাতে। আর এই অঞ্চলের মানুষের সাথে থাকতে যেগুলো মানুষের স্বাভাবিক খাদ্য অভ্যাস, প্রাকৃতিক খাদ্য অভ্যাস, সেগুলো দেখেছি, তারা নিজেরাও খাইয়েছেন। এবং এই অঞ্চলে এসে যখন প্রথম শুনি যে টুসু পরব, মকর পরবের সময় আমাদের ওদিকে বিভিন্ন রকম পিঠে হয়, শুনলাম যে মাংসের পিঠে, এটা বড় কৌতূহল হলো। এই অঞ্চলে এসে আমরা ওদলচুয়াতে প্রথম মাংসের পিঠে খাই, যে মাংস দিয়ে খাওয়া। তো সেটা দেখে মনে হলো যে অসাধারণ একটা, মানে এই জাতীয় পিঠে বলতে আমরা একমাত্র বুঝতাম গোলা রুটি, মানে ওই আটা গুলে আমরা রুটি খেতাম, অত উত্থাপম জাতীয় একটা জিনিস। এবং সেটা কি যে মাংস দিয়ে এবং শালপাতায় মুড়ে করা যেতে পারে, এটা আমাকে অবাকই লেগেছিল। এবং কাঁচা লঙ্কা হওয়ার পরে বিশেষ করে প্রথম জানুয়ারি 10 তারিখে আমাদের শুরু হলো, তার 4 দিন পরেই ছিল টুসু পরব, মকর পরব। তো নিজে গ্রামে গিয়ে যারা শালপাতা তৈরি করে সেগুলো নিয়ে আসা হলো, গুড়ি পিঠে করা হলো, নিজেরা কাঁচা লঙ্কাতে প্রথম ওই মাংসের পিঠে বানিয়ে, এবং হাট থেকে, বেলপাড়ি হাট থেকে যেটা সরা বলা হয়, বড় মাটির তৈরি, নিয়ে নিজেরা খাওয়া হলো। এবং সেই সঙ্গে পরিচিত যারা লোকাল ছিলেন তাদেরকেও খাওয়ানো হয়েছে। আর ওই উপলক্ষে আমাদের বেশ কিছু দাদা কলকাতা থেকে আসতেন, কোন্নগর থেকে আসতেন, উত্তরপাড়া থেকে আসতেন, কলকাতার বিভিন্ন জায়গা থেকে গ্রামের কাজেই আসতেন। তো তাদেরকে করে খাওয়ানো হলো। অসাধারণ জিনিস। তো এটা একটা জিনিস হলো। সেই সঙ্গে এদের সাথে ঘুরতে ঘুরতে এই অঞ্চলের লোকাল অনেক খাবার তাদের খেতে দেখেছি। বিশেষ করে কি কি, যেমন এই বর্ষাকালে বা কিছুদিন পরে দেখতে পাবো কালই ভাজা। কালই ভাজা একটা অসাধারণ খাবার। কালই ভাজাটা হচ্ছে উই, এক ধরনের উই। যখন বর্ষাকালে শেষে দেখবে ডানা গজায়, ডানা গজানোর পর মারা গেছে, তোরা কি করে আলো জ্বালিয়ে রাখে, আলো দেখলে তো ঝাঁপিয়ে পড়ে, সেইগুলো সংগ্রহ করে করে ভেজে মুড়ির সাথে বা ই করে খায়, খুবই সুস্বাদু। সেই সঙ্গে ওই মাংসের সাথে শুষ্নি জবিতে আমাদের সময় বলে একটা ছেলে আছে, সময় সবর, তো মাংসের সাথে একটা চাটনি খেতে দিল, তেঁতুল তেঁতুল লাগছে, অসাধারণ। ও আমাকে জানে কিসের চাটনি, এটা পিঁপড়ের চাটনি। মানে পিঁপড়ের চাটনি মানে এটাকে কুরকুট বলে। তো সেই সময় জানলাম যে এক সময় তো পেপারেই তো আমরা পড়েছিলাম যে আরে এরকম তো পেপারে মানুষ নাকি পিঁপড়ের ডিম খেয়ে মারা গেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আস্তে আস্তে কাঁচা লঙ্কাতে অল্প অল্প করে নিয়ে যারা পিঁপড়ের ডিম বা হাটে বিক্রি করে বা হাট থেকে নিয়ে আসতাম, নিজেরা স্থানীয় কিছু মায়েরা কাজ করতো আমাদের ওখানে, ওদেরকে বলতাম তোমাদের মতো করে বানাও। তারা একটা রসুন দিল, একটু ধনে পাতা দিল, একটু লেবু দিল, একটু কাঁচা লঙ্কা বাটলো, আদা দিল, দিয়ে বাটলো, এবং সেটা মানুষকে টেস্ট করানো শুরু হলো। প্রথম প্রথম কিছু বলতাম না, এটা কিসের, কেমন লাগলো, মানে অসাধারণ। তো এইভাবে কি হলো, মানুষ অনেকেই বললো যে ওখানে যাস এরকম একটা চাটনি পাবি, মাংসের পিঠে পাবি, মাংসের খিচুড়ি পাওয়া যায়, অসাধারণ মাংসের খিচুড়ি, গেলে ওখানে গিয়ে অর্ডার দিলে করে দেবে। এবং আর একটা খাবার হচ্ছে শাল পোড়া চিকেন। তারা কি করলো, মুরগি কেটে নিল, একটু সামান্য বাড়িতে যা মশলাপাতি আছে সেটা নিল, শালপাতায় মুড়ে নিয়ে শাল কাঠের আগুনে বা রান্না হয়ে গেল, হয়ে যাওয়ার পর যে আংড়া পোড়া বলে ওরা, যেটা যে অঙ্গার গুলো থাকে, কয়লা গুলো পুড়িয়ে নিল, বা সঙ্গে আর মাছ ধরে নিয়ে এসছে, মাছটাকে ওইভাবে নিয়ে শালপাতায় দিয়ে পুড়িয়ে খেতে দিচ্ছে, সে অসাধারণ স্বাদ। তো সেইগুলোকে আস্তে 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 মানুষের মধ্যে দেওয়া শুরু হলো, খাওয়ানো শুরু হলো, এবং মানুষ অর্ডার দিয়ে খেতে শুরু করলো। তারপর তো আস্তে আস্তে যেটা এই কুরকুট, যেটাকে কুরুকুটু বলা হয়, বা ময়ূরভঞ্জ উড়িষ্যাতে কাই বলা হয়, দক্ষিণ ভারতে এটাকে বলা হয় মুসুরু বলা হয়, ইভেন নাগাল্যান্ড, আসামে পিঁপড়ের ডিমের অমলেট, পিঁপড়ের ডিম ভাজা ভীষণ পরিমাণে খায়।
এর অনুসন্ধান করতে শুরু করলাম। শুধু কি এই অঞ্চলের মানুষ খায়? আমরা দেখেছি ছোটবেলায় যখন জল খেতাম, জলের মধ্যে যে পিঁপড়ে পড়ে যেত, আমরা না পিঁপড়ে পড়েছে খাবো না, সাঁতার শেখা। আর ঠাকুমা মা বলতেন যে এই খেয়ে নে, সাঁতার শিখতে পারবি। খেয়ে নিতাম। পরে রিলেট করার চেষ্টা করলাম যে এই যে পিঁপড়ে খেয়ে নে সাঁতার শিখতে পারা যাবে, তার মানে যে ফুড হ্যাবিটের সাথে আমাদের অতীতের কোনো পুরুষের এরা পিঁপড়েটা খেত। এবং আমাদের গ্রামেও দেখেছি, বিশেষ করে ওই আম গাছ থেকে, জাম গাছ থেকে, যেটা ওয়েভার অ্যান্ড বলা হয়, কুরকুট বলা হয়, আমাদের ওইদিকে লালসে পিঁপড়ে বলে। লালসে, লাল লাল ধরনের পিঁপড়ে। ওটা মূলত মাছ ধরার ডিমের কাজে ব্যবহার করতো। অনেকে যারা করে নিজেরাও খেতে দেখেছি তখন। এবং এটা তো যখন জিআই ট্যাগ পেল উড়িষ্যাতে এবং পেপারে ছড়িয়ে ছিটিয়ে গেল পজিটিভ দিকটা, আর এখন মোটামুটি বেলপাহাড়ি অঞ্চলে বা ঝাড়গ্রামে যে পর্যটক বাইরে থেকে আসেন, যারা লোকাল খাবার খেতে চান, তারা এই শাল পোড়া চিকেন, শালের বাকল পোড়া চিকেন সঙ্গে ওই পিঁপড়ের চাটনি ভীষণ পছন্দ করেন। আর এই পিঁপড়ের চাটনি খাওয়ার অভ্যাস সারা পৃথিবীতেই রয়েছে, এখনো রয়েছে। তো এটা এখন জনপ্রিয় হয়েছে এবং সেই সূত্র ধরেই এই অঞ্চলের স্থানীয় মানুষ, যেটা একমাত্র পাহাড় পুজোতে পাওয়া যেত, যে মাংস বা বাড়িতে বাড়িতেই তৈরি হতো, বিক্রি করা হবে বা মানুষ, বাইরের মানুষ এসে কিনে খাবে, এটা ছিল না। পাটারবিন্দার মেলাতেও আমরা মাংসের পিঠে টিঠে পেয়েছি। কিন্তু বর্তমানে বহু মানুষ বিভিন্ন পর্যটনের স্থানে নিজেরা, এটা একটা রোজগারের জায়গা তৈরি হয়েছে গত বছর থেকে। এটা খুব ভালো যে নিজের খাদ্যাভ্যাসের প্রতিও যে একটা শ্রদ্ধা হয় এবং সেটাকেও বাইরের মানুষের কাছেও তুলে ধরা যায়। এবং এই খাবারগুলো ব্রাত্য নয়। একটা সময় আমরা হয়তো খেতাম, এখন আমাদের অর্থনীতির উন্নতির কারণে হয়তো অনেকে সেইগুলো খাওয়া ছেড়ে দিয়েছি। একসময় ছোটবেলায় যেমন পান্তা ভাত খেতাম, এখন টাকা পয়সা হয়ে গেছে বলে আমরা অনেকে পান্তা ভাত খাই না, কিন্তু বড় বড় রেস্তোরাঁতে যাই আমরা, হ্যাঁ পান্তা ভাত, বেগুন ভাজা বা ইলিশ মাছ ভাজা, এটা ট্র্যাডিশন হয়ে গেছে। তো এই আর কি স্থানীয় খাবারের ছোট্ট ইতিহাস। আপনার উদ্ভাবিত পদ শাল বিরিয়ানি, এটা কি শুধুই রন্ধনশৈলীর প্রতিফলন, নাকি এর নেপথ্যে কোনো পরিবেশ বান্ধব চিন্তা লুকিয়ে রয়েছে? এটা একটা ভালো প্রশ্ন। আসলে জীবনের প্রথম বিরিয়ানি আমি রান্না করলাম এই বেলপাহাড়ি অঞ্চলে এসেই। আচ্ছা। প্রথমে রান্না করেছিলাম সিংহাডোবা গ্রামে, আমাদের একটা মাটির বাড়ি নেওয়া আছে যেখানে কেতকি ঝর্ণা রয়েছে। সেখানে কলকাতা থেকে বন্ধুরা এসছে, বিভিন্ন রকম রান্না করে খাওয়ানো হতো। তো ইচ্ছা হলো বিরিয়ানি করে খাওয়াবো। তো প্রথম বিরিয়ানি রান্নার অভিজ্ঞতা খুবই বিরল, মানে তার মধ্যে মাংস ভাত সব জমে খিচুড়ি হয়ে গেছিল। তো সেটা গেল, এবার ভাব লেগে গেছিল তলা থেকে ভীষণ ভাবে। তারপর একবার কি হলো, আমাদের ঝাড়গ্রাম থেকে পরিচিত অনেক বন্ধু বান্ধব যারা রয়েছে, বিশেষ করে সন্দীপন দাস আছে, অভিষেক আছে, অনির্বাণ আছে, এরা একবার ঝড় জলের রাতে কাকড়া ঝড়ে রাত কাটানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রচন্ড ঝড় জল বৃষ্টি, প্রথম রাত কাটাচ্ছে তারা। তো আমি গিয়ে পৌঁছলাম রাত 12টা। ওরা খাসির মাংস নিয়ে এসেছিল, যাতে তলায় লেগে না যায়, হাঁড়িতে তলায় যাতে লেগে না যায়, তার জন্য পাশে শাল গাছ প্রচুর আছে। তো কাঁচা শাল পাতা নিয়ে আসা হলো, নিয়ে এসে তলায় লেয়ার দিয়ে একটা বিরিয়ানি রান্না করা হলো। এবং রান্না করার পরে তার আগের অভিজ্ঞতা বলতে মাংস তৈরি করা, শাল পাতায় মাংস তৈরি করা। তো সেটা রান্না করার পর অসাধারণ স্বাদ হয়েছিল, ঘেটে যায়নি, বিরিয়ানির মতোই হয়েছিল এবং অসাধারণ খেতে। তারপরে বেলপাহাড়ি অঞ্চলে কোথাও বিরিয়ানি পাওয়া যেত না, রাইট? এবার বিরিয়ানি খেতে ঝাড়গ্রামেই যেতে হতো। এবং বাজারে তো অসংখ্য বিরিয়ানি আছে, খাপসা বিরিয়ানি আছে, দাদা বৌদি বিরিয়ানি, আর্সেলানের আছে, ঢাকাই বিরিয়ানি আছে, এরকম বিভিন্ন রকম বিরিয়ানি আছে। তাহলে বেলপাহাড়িতে তাহলে নিজস্ব ওখানকার ট্র্যাডিশন মেনেই তো করা যেতে পারে। শালপাতায় যদি মাংস পোড়ানো যেতে পারে, তাহলে শালপাতায় মুড়ি তো বিরিয়ানি করা যেতে পারে। তো সেটা নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা এবং নিজেদের মধ্যে টেস্ট করা, নিজেদের পরিচিত লেবের মধ্যে থেকে। তো সেই যাত্রা শুরু। এবং সেই সঙ্গে অবশ্যই পরিবেশ বান্ধব, এখানকার প্রকৃতি যে যেমন আছে, যে সম্পদ আছে, সেটাকে কাজে লাগিয়ে যদি করা যায়, সেই সঙ্গে কিছু মায়েদেরও রুটি রোজগারের একটা ব্যবস্থা হবে, আর বিরিয়ানির একটা নিজস্ব ফ্লেভার তৈরি হবে। এবং কি নাম দেওয়া যেতে পারে, যেটা শাল বিরিয়ানি।
চিকেন শাল বিরিয়ানি অথবা মটন শাল বিরিয়ানি, সেই যাত্রা শুরু। এবং সেটা আস্তে আস্তে মানুষের মুখে লেগেছে এবং সেটা অল্প পরিমাণেই করা হয়, এখনো অল্প পরিমাণেই করা হয় এবং শনিবার রবিবার দেখে এখন করা হচ্ছে। তো সেটা জনপ্রিয়তা লাভ করেছে এবং এটা অন্য ধরনের ফ্লেভার, যেখানে কৃত্রিম কিছু ব্যবহার করা হয় না, আতর ব্যবহার করা হয় না, বা গোলাপ জলটা ইত্যাদিগুলো বাদ দিয়ে করা হয়। ফলে একটা অন্য ধরনের বিরিয়ানি তৈরি হচ্ছে, এই আর কি। আপনি তো লোক সংস্কৃতি নিয়েই চর্চা করছেন, তো এই লোক ঐতিহ্য আর নতুনত্ব বা সৃজনশীলতা, এই দুটো কোথায় মিলে যায় আর কোথায় ভেঙে যায় বলে আপনি মনে করেন? আসলে এই বিষয়ে না গভীরভাবে যদি আমরা ভাবি একটুখানি, দেখব যেখানে যে জিনিস স্বাভাবিক, স্বাভাবিক মানে বলতে চাইছি যে অঞ্চলে প্রচুর পরিমাণে শাল গাছ জন্মায়, স্বাভাবিক শাল গাছ জন্মায়, সেই অঞ্চলে স্বাভাবিকভাবে আপেল গাছ চাষ করা যাবে না। যেখানে আপেল গাছ হয় বা পাইন গাছ হয়, সেখানে স্বাভাবিকভাবে আমরা জঙ্গলমহলে যে গাছগুলো দেখতে পাই, কেন্দু গাছ দেখতে পাই, চিহর গাছ দেখতে পাই, পলাশ ফুল দেখতে পাই, বা শাল গাছ দেখতে পাই, সেটা কিন্তু হয় না। কেন হয় না? কারণ সেখানকার আবহাওয়া, সেখানকার জলবায়ু, সেখানকার ভূমিরূপের উপর নির্ভর করেই খাদ্যাভ্যাসও তৈরি হয়, প্রকৃতি তৈরি হয় ইত্যাদি। এবং তার সাথে কি থাকে, সেই অঞ্চলের সম্পদ নিয়েই কিন্তু কি তৈরি হয়, মানুষের খাদ্যাভ্যাস তৈরি হয়। সেখানকার ভূমিরূপ, গাছপালা, নদী, প্রকৃতি অনুযায়ী সেখানকার একটা নিজস্ব সংস্কৃতি তৈরি হয়, নিজস্ব ভাষা তৈরি হয়, নিজস্ব সঙ্গীত তৈরি হচ্ছে, নিজস্ব বাদ্যযন্ত্র তৈরি হয়, যা পাওয়া যায়। এইবার এক জায়গার লোক ঐতিহ্য, লোক খাদ্য অন্য জায়গাতে সেটা তাদের কাছে নতুন, তাই না? তাহলে এই যে কি হয়, আমাদের প্রতিটা মুহূর্তে চেষ্টা থাকে, মানুষ তো এক ধরনের খাবার খেতে অভ্যস্ত নয়, এক ধরনের গান শুনতে অভ্যস্ত নয়। কেন নয়? কারণ মানুষের ভাবনা চিন্তা, মানুষের রুচি, মানুষের জ্ঞান, মানুষের ভূমিরূপ, স্থানকাল পাত্র, সাংস্কৃতিক ঐতিহ্য অনুযায়ী কিন্তু মানুষের বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সঙ্গীত, বিভিন্ন বাদ্যযন্ত্র শোনে। এবার যেটা এক জায়গার একটি বিষয় স্বাভাবিক খাবার, সেটা অন্যের কাছে নতুন বলে মনে হতে পারে। অ্যাট দ্য সেম টাইম অন্য অঞ্চলের যে খাবার আমি যে অঞ্চলে বসবাস করছি সেখানে ইন্ট্রোডিউস করলে নতুন বলে মনে হতে পারে। তো এই জায়গাটায় চেষ্টা চলে আমাদেরকে নতুন কিভাবে কিছু করা যায়। নতুন করা মানে কি হয়, যে আমরা যে কোনো বাড়িতে যদি যাই, ধরুন এই অঞ্চলে প্রচুর পরিমাণে কুন্দ্রি চাষ হয়, এই অঞ্চলে প্রচুর পরিমাণে যেটাকে বলা হয় লাউ খাড়া বা লাউ শাক তৈরি হয়। 10টা বাড়ি যদি রান্না হয়, 10 রকম ভাবে রান্না হয়, কোনো বাড়িতে একরকম ভাবে রান্না হয় না কিন্তু। তো এই যে বিভিন্ন জায়গায় খেতে 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 তো বিভিন্ন স্বাদ, সেটাকেই একটা ফিউশন তৈরি করা, নতুন ভাবে তৈরি করা। যে আমরা দেখেছি যে এই অঞ্চলের মানুষ পটল খাচ্ছে, পটলের খোসা খায় না, বা লাউ খাচ্ছে, লাউয়ের খোসা ভেজে খাওয়া যায় নয়। আবার দেখছে এই অঞ্চলের মানুষ লাউ মাংসের মধ্যে ব্যবহার করছে, লাউ দিয়ে চিকেন, লাউ দিয়ে মাটন। এটা আমি যে অঞ্চলে জন্মেছি সেই অঞ্চলের খাবার নয়, যে লাউ দিয়ে চিকেন, তারা নাক শিটকাবে। আবার এই অঞ্চলে আমি যখন লাউয়ের খোসা ভাজাও খাওয়া যায়, একটা কচু গাছের ডাঁটাটাও খাওয়া যায়, এই অঞ্চলে আমরা দেখতে পাই না। আমরা আলতিটা খাচ্ছি, বা জঙ্গলের প্রচুর কচু আছে। তো এই জায়গাগুলো কি হচ্ছে, যে এই যে বিভিন্ন খাদ্যাভ্যাসগুলো আমরা চেষ্টা করি এই অঞ্চলের এক একটা বাড়িতে যেভাবে একটা পদ রান্না হয়, সেটাকে যেমন আমাদের কাঁচা লঙ্কাতে পরিবেশন করার চেষ্টা করা হয়, অ্যাট দ্য সেম টাইম বাংলার অন্যান্য অঞ্চলের ট্র্যাডিশনাল এক একটা জায়গা অনুযায়ী বিভিন্ন পদ আছে। তো সেইগুলো বহু জায়গায় ঘুরেছি, তাদের পদ দেখেছি, জিজ্ঞাসা করেছি, সেটাও করার চেষ্টা হয়। এবং সেই সঙ্গে নিজস্ব জায়গা, ক্রিয়েটিভ জায়গা। রান্নাও একটা কবিতার মতো, রন্ধন শৈলীটাও একটা ক্লাসিক্যাল বাদ্যযন্ত্রের মতো। তার জন্য কি দরকার? সময় দরকার হয়, চিন্তা দরকার হয়,
এবং এই কাজটা মায়েরা খুব ভালো পারে। মায়েরা কি চেষ্টা করেন, একই খাবার যদি প্রতিদিন রান্না করতে হয় বাচ্চা খেতে পারে না, অতএব তার মধ্যে যদি কিছু ভ্যারাইটিস আনা যায়, তো সেটা চেষ্টা করা হয়। এবং এখানে সৃজনশীলতার কোনো সীমা হয় না, সৃজনশীলতার কোনো শেষ নেই। হ্যাঁ, বা সৃজনশীল জায়গাটা ধ্বংস হয়ে যায় এরকম হয় না। যারা সৃজনশীল মানুষ, যাদের মধ্যে সৃজনশীলতা আছে, তারা আজীবন কিন্তু সৃজনশীল মানুষই থেকে যান। যিনি একজন কবি, মৃত্যুর আগের পর্যন্ত কবিতা লিখে যান। যিনি গীতিকার, মৃত্যুর আগে পর্যন্ত সঙ্গীত রচনা করে যান। ফলে এর কোনো পরিসীমা শেষ বলে হয় না। শরীরের শেষ হতে পারে, কিন্তু এই ধারাটা অন্য কারোর মধ্যে সঞ্চারিত হয়। এইভাবেই তো চলছে। এবং খাদ্যের সাথে তো মানুষের সবকিছু জড়িয়ে আছে। যে কোনো উৎসব অনুষ্ঠান হোক, যে কোনো সংস্কৃতি হোক, সবকিছু যেন মিলেমিশে একাকার। তো এই কাঁচা লঙ্কাতে এসে যেরকম পছন্দ মতো পদ পাওয়া যায় বা বিভিন্ন হারিয়ে যাওয়া পদও যেরকম পাওয়া যায়, তার সাথে আরেকটা বিষয় মানুষের মধ্যে খুব জনপ্রিয়, তা হচ্ছে আপনার মুখে শোনা গল্প। গল্প কথক হিসেবে আপনার অভিজ্ঞতা একটু বলুন। না, আসলে কি হয়, বেলপাহাড়ি বা ঝাড়গ্রাম জেলাতে বহু মানুষ বিভিন্ন দিক থেকে তো আসেন। বহু মানুষ প্রকৃতি দেখতে আসেন, বহু মানুষ এই অঞ্চলের বিভিন্ন রকম লোকাল খাবার খেতে আসেন, তার স্বাদ আস্বাদন করতে আসেন। বহু মানুষ আসেন এই অঞ্চলে কি উৎসব আছে, কি মেলা আছে, কি পরব আছে, সেইগুলোর অনুসন্ধান করতে আসেন। এই অঞ্চলে বহু গ্রামে, মানে বহু মানুষ আসেন যারা গ্রামে মানুষ কিভাবে জীবন কাটান সেটা দেখতে আসেন, ফিল করতে আসেন। বহু মানুষ আসেন শহর থেকে, যারা তার ফেলে আসা অতীত, একসময় হয়তো তিনি সেই গ্রামে জন্মেছেন, সেই গ্রাম আজকে সব জায়গাতে পাথর হয়ে গেছে, ইট হয়ে গেছে, বিল্ডিং হয়ে গেছে। এরকম বহু মানুষকে আমি দেখেছি তাদের সন্তানদেরকে নিয়ে এসছে জঙ্গল দেখাবার জন্য, বা এখানে যে গরুর গাড়ি দেখানোর জন্য, তার ছোটবেলা দেখা হাট দেখানোর জন্য, মেলা দেখাবার জন্য এগুলো আসেন। এবার এসে স্বাভাবিকভাবে বিভিন্ন জায়গাতে একটা চায়ের দোকান চা খেতে খেতে জিজ্ঞেস করলেন যে এখানে কোথায় যাব, এখানে কোথায় কোথায় হাট হয়, জিজ্ঞাসা করেন। এইভাবে আমাকেও অনেকে জিজ্ঞাসা করতেন প্রথম দিকে, এবং বিভিন্ন দিক নিয়ে। তো সেগুলো চেষ্টা করতাম যে তাদের যা যা কৌতূহল আছে সেই কৌতূহলগুলোকে স্যাটিসফাই করার, বা যেগুলো করতে পারতাম না, যিনি জানেন তার কাছে রেফারও করে দেওয়া হতো। এবং সেই সঙ্গে ঘুরতে 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 যখন এখনো তো শিখছি প্রতিটা মুহূর্তে, এখনো অসংখ্য জায়গা, অসংখ্য দিক জানার আছে। এবার এই মানুষের প্রশ্ন যখন শুনছি, মানে নিজেকে নতুন নতুন ভাবে কিন্তু আবিষ্কার করা যায়। যত রকম প্রশ্নের মুখোমুখি হতে হয়, তখন নিজের মধ্যে একটা খোঁজ চলে, অনুসন্ধান চলে। তাই তো এই দিকটা ভাবা হয়নি, বা নতুন ভাবনার জগৎ খুলে দেয়। এবং তাদের সাথে বিভিন্ন আড্ডাও হয়, এবং তারা নস্টালজিক হয়ে পড়েন, একটা গল্পের আসর জমে ওঠে। এটা মূলত কি হয়, যারা থাকেন তারা সন্ধ্যাবেলায় তো খুব বেশি কাজ থাকে না, আর কাঁচা লঙ্কা সন্ধ্যাবেলায় আসে। আমরা এই পত্রিকার সূত্র ধরে, ডুংরি পত্রিকার সূত্র ধরে রাত 9টার পরে, সোম থেকে শুক্রবার, শনি রবিবারে আমরা একটা আড্ডায় বসি। কি লেখা হলো, কোথায় কোথায় কি হলো না হলো, গল্প করে আড্ডা দিই। সেখানে বিভিন্ন পর্যটকও আসেন, অংশ নেন। এবং সেই সঙ্গে এই যাত্রার মধ্যে দিয়ে বিভিন্ন রকম বইপত্র, এই অঞ্চলের ইতিহাস, এই অঞ্চলের গল্প, এই অঞ্চলের লোককথা নিয়ে যে সমস্ত বই প্রকাশিত হয়েছে, সেগুলো নিজে যেহেতু অনুসন্ধান করতে করতে নিজের জন্য কিনতাম, আর সেই সঙ্গে সেইগুলো কাঁচা লঙ্কাতেই রাখতাম। এবং লোকজন এসে পড়ছে, দেখছে কোথায় পাওয়া যাবে। তো তখন থেকে কি হলো যে এই যে বইপত্র রাখার একটা কনসেপ্ট শুরু হলো। এতে কি হলো, এই এলাকা সম্পর্কে, জেলা সম্পর্কে যেমন নতুন নতুন ভাবে জানার এই প্রশ্নের ফলে নিজে সমৃদ্ধ হচ্ছে, সেই সঙ্গে তাদেরকেও স্যাটিসফাই করা একটা ঘরোয়া মজলিস আড্ডা, রকের আড্ডার মতো জমে ওঠে। এটাও বিভিন্ন পর্যটক, সকলে, অনেকেই গবেষক আছেন, হয়তো তখন জানি না, তারাও সেগুলো লিপিবদ্ধ করেছেন, তারাও সমৃদ্ধ হচ্ছেন। তো এটা বেশ জমে উঠেছে আর কি। খাবারের সাথে, মানে পেটের খিদের সঙ্গে যদি মনের খিদের মেটানোর যদি কম্বিনেশন হয়, সেটা খারাপ কোথায়। একদম।
আড্ডা তো খেতে খেতেই ভালো যাবে। এই নিশ্চয়ই আপনার রেস্তোরাঁর এই আড্ডা নিঃসন্দেহে একটা সাংস্কৃতিক পরিসর তৈরি করছে। তো এই সাংস্কৃতিক পরিসর সেটা কিন্তু প্রথাগত পর্যটনের বেশ বিপরীতে, কারণ ঘুরতে যাওয়া মানে আমরা কোথাও ঘুরতে গেলাম, পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটানো, চলে আসা। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে বা তার বিপরীতে এই যে সাংস্কৃতিক পরিসর, সেই প্রসঙ্গে একটু বলুন। একদম ঠিক কথা। কি হয়, আমরা যদি এখন দেখি সারা পৃথিবীর বিভিন্ন ধরনের মানুষ তো আছেন। এই যে সাংস্কৃতিক পর্যটনের কথা বলা হলো, সাংস্কৃতিক পর্যটন মানে কালচারাল ট্যুরিজম, এটা কিন্তু আস্তে আস্তে সারা পৃথিবীতে জনপ্রিয় হচ্ছে। কালচারাল ট্যুরিজমের মধ্যে কি কি যুক্ত থাকছে? ওই যে এক একটা অঞ্চলের হাট, এক একটা অঞ্চলের লোক উৎসব, এক একটা অঞ্চলের খাদ্যাভ্যাস, এক একটা অঞ্চলের প্রাচীন ইতিহাস, এক একটা অঞ্চলের জীবনযাপন, এক একটা অঞ্চলের ঘর বাড়ি, যে বিভিন্ন রকমের তো ঘর বাড়ি আছে। কোথাও গিয়ে কাঠের ঘর বাড়ি দেখছি, এই অঞ্চলে দেখছি মাটির ঘর বাড়ি দেখছি, পাতার তৈরি ঘর বাড়ি দেখছি। এই অঞ্চলে লোকজ যে যান আছে, লোকজ যান মানে হচ্ছে গরুর গাড়ি, পুরনো যেগুলো আছে। এই অঞ্চলে দেখা যায় অনেক বাড়িতে মাছ ধরা সেই প্রাচীন পদ্ধতি। এই যে বিভিন্ন দিক, এবং এক একটা অঞ্চলে কি থাকে, কবিতা থাকে, এক একটা অঞ্চলে নিজস্ব গান থাকে। সেই সমস্ত কি হয়, সারা পৃথিবীতে শুধুমাত্র যারা গবেষণা করেন তা নয়, যারা শুধু স্পট দেখতে যাব, হই হুল্লোড় করবো তা নয়, প্রচুর মানুষ সেই অঞ্চলের সাথে গিয়ে নিজেকে একাত্ম করতে চায়। এই একাত্ম করতে চাওয়ার একটাই ওয়ে হচ্ছে, সেটা হচ্ছে কালচারাল বা সাংস্কৃতিক পর্যটন। এটা পর্যটন ঠিক বলা যায় না, এটা পরিব্রাজনও বলা যেতে পারে। আমরা যদি মনে করি যে সৈয়দ মুজতবা আলীর কথা মনে পড়ে, তিনি যখন লিখছেন, আমরা যেরকম ফেসবুকে দেখি না, কিভাবে যাব, কোথায় থাকবো, কি খাবো, কি কি দেখবো, এটা তো উনি লেখেননি। তিনি সেখানকার ভাষা সম্পর্কে লিখছেন, সেখানকার মানুষের রসিকতা সম্পর্কে লিখছেন, সেখানকার মানুষের ধাঁধা সম্পর্কে লিখছেন, তাদের দুঃখ কষ্টের কথা লিখছেন। এটা কি হচ্ছে, মানুষের আগ্রহ বাড়ছে। তো মানুষ যদি এর সঙ্গে ঝাড়গ্রাম জেলাতে এসে যে ঝাড়গ্রামের যে প্রাচীন ইতিহাস আছে যদি জানেন, অনুসন্ধান করেন, এখানকার গান সম্পর্কে, নাচ সম্পর্কে, হারিয়ে যাওয়া ইতিহাস সম্পর্কে জানতে পারেন, এটা কি হবে, মানুষকে নস্টালজিক করে তোলে। এটা মানুষকে হেল্প করে নিজেকে খোঁজার দিকে, নিজের ভিতরে ঢোকার, নিজের সাথে কাটানোর যে মজা, সেটা মানুষ খুঁজে পান। সেই দিকটার একটা প্রয়াস আর কি, ছোট্ট প্রয়াস। এবং এই সঙ্গে আস্তে আস্তে জেলার বিভিন্ন প্রান্তে স্থানীয় বহু মানুষ, স্থানীয় বহু ছেলে নিজেদের যে ইতিহাস আছে, খাদ্য সংস্কৃতি আছে, তুলে ধরছেন। এটা মানুষ অ্যাকসেপ্ট করছেন, গ্রহণ করছেন। এটা একটা বড় প্রাপ্তি। আপনার লেখালেখি, গবেষণা এবং পর্যটন শিল্পে আপনার সক্রিয় অংশগ্রহণ, একই মানুষ হয়ে এক হাতে এত কিছু সামলাচ্ছেন। যদি নিজের সম্পর্কে বলি, যে এক শব্দে নিজেকে কিছু বলুন, কোন পরিচয় দিতে আপনি সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন? খুব সিম্পল, একটা বিচিত্র মানুষ হিসেবেই নিজেকে মনে হয়, রাইট? এবং আরেকটা আমাদের বেদান্তের কথা বলো না, যে এক আমি বহু হব, বা একজনের মধ্যেই সবকিছু আছে। মানে যে কোনো মানুষের ক্ষেত্রে, যে কোনো মানুষ পৃথিবীর, সেই মানুষের মধ্যে একাধিক মানুষ দাঁড়িয়ে বসবাস করে। ওই যে গানের ভাষায় বলে না, যে একজনা ছবি আঁকছে, একজনা তুলি আঁকছে, মানে মনের মধ্যে বসত করে কয়জনা। মনের মধ্যে অ্যাকচুয়ালি এই বিশ্ব ব্রহ্মাণ্ডই বসবাস করে। মানে এই বিশ্ব প্রকৃতি, এই গাছপালা, নদী নালা, খাল বিল, আকাশ সূর্য যা আছে পৃথিবীতে, সমস্ত কিছু একজন মানুষের মধ্যেই আছে। আমরা এই বিশ্ব প্রকৃতিরও তো একটা অংশ। ফলে এই যে আমরা পৃথক ভাবে দেখছি না, আজ এগুলো পৃথক নয়। আমি যদি ধরি রান্না, কবিতা, পর্যটন, গল্প, নাটক, সবগুলো পৃথক, আসলে পৃথক নয়, সবগুলো নিয়েই একটা। সেটাকে বিভিন্ন নামেই বলা যেতে পারে। সেটা আমার কাছে নিজেকে বিচিত্র মনে হয় আর কি। পাহাড়, জঙ্গল, মানুষ, প্রকৃতি, এই ত্রিকোণ সম্পর্কের মধ্যেই আপনি দীর্ঘদিন রয়েছেন। যদি প্রশ্ন করি, পাহাড় আমাদের কি শেখায়, আপনার উত্তর কি হবে? পাহাড় আমাদেরকে মৌন হতে সহায়তা করে, শেখায়।
মানুষকে মৌন হওয়া মানে হচ্ছে নিজের মধ্যে ডুবে যাওয়া শেখায়। পাহাড় আমাদেরকে শেখায় কিভাবে প্রাকৃতিক যত রকম ঝড় ঝঞ্ঝা আছে, প্রাকৃতিক বিপর্যয় আছে, রোদ জল ঝড় মাথায় নিয়েও কিভাবে মাথা উঁচু করে বেঁচে থাকতে হয়। পাহাড় আমাদেরকে শেখায় কিভাবে অপরকে আশ্রয়ও দিতে হয়, যে অন্যের ভার কিভাবে নিজে বহন করতে হয় এবং সেই ভার বহন করে নিয়েও নিজে অবিচলভাবে থাকা। পাহাড় কিন্তু এটা আমাদেরকে শেখায়। এবং মানব সভ্যতার ইতিহাসে পাহাড় কেন্দ্রিক যা কিছু আছে আমরা দেখতে পাই, সেই পাহাড় কিন্তু আমাদেরকে ধারণ করেছে। যে সবকিছুকে ধারণ করার যে শিক্ষা, সেটা পাহাড়ের কাছ থেকে আমরা শিখতে পারি। এবং নিজের মধ্যে ডুবে গিয়ে কিভাবে পাহাড়ের মতো হতে হয়, পাহাড়ের মতো জড় নয়, প্রাণবন্ত হতে হয়, সুবিশাল হতে হয় এবং একাত্ম হতে হয়, সেটা শেখায়। পর্যটন মানচিত্রে সৌন্দর্যের রানী বেলপাহাড়ি। যদি বলি পর্যটনের সেকাল এবং পর্যটনের একাল, কিভাবে ব্যাখ্যা করবেন? আসলে পর্যটনের সেকাল এবং একাল এটা তো আপেক্ষিক একটা বিষয়। তো আমার কাছে সেকাল একাল বলে এটা ঠিক মনে হয় না। সব পুরো কালটাই সমকাল, পুরো কালটাই গতিময় কাল, পুরো কালটাই প্রেজেন্ট টেন্স, রাইট? সেদিক থেকে পর্যটন কেন্দ্র হিসাবে শুধু বেলপাহাড়ি নয়, পুরো ঝাড়গ্রাম জেলা অতীতেও মানুষকে আকৃষ্ট করেছে, মানুষকে শিখিয়েছে, মানুষকে সমৃদ্ধ করেছে, এখনো করছে তাই সমানভাবে। এবং আগামীতেও এই ঝাড়গ্রাম বা এই বেলপাহাড়ি মানুষকে একইভাবে আনন্দ দিয়ে যাবে। আমরা অনেকে বলি না যে সেই বেলপাহাড়ের আজকের বেলপাহাড়ির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আসলে এটা পরিবর্তনটা কিন্তু স্বাভাবিক। মানুষের জীবনযাপনের পরিবর্তন, মানুষের ঘর বাড়ির পরিবর্তন, খাদ্যাভ্যাসের পরিবর্তন, এই পরিবর্তনটা স্বাভাবিক। এবং এই পরিবর্তনটাকে গ্রহণ করাটাও খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই স্থানীয় সংস্কৃতিকে বাঁচিয়ে রেখে সসম্মানে। ফলে আজকে 100 বছর আগেও বেলপাহাড়ি যেমন ছিল, যেমন সুন্দর ছিল, আজও তাই। এবং আমার কাছে যদি গত 10 বছর ধরে যদি বলা হয়, আমি প্রতিটা দিনই বেলপাহাড়ি বা ঝাড়গ্রামে যে কোনো প্রান্তে যাই না কেন, নতুন লাগে, অসাধারণ লাগে। এবং এত রূপ, একই জায়গায় যদি 10 বার যায় 10 রকম রূপ। তো অফুরন্ত বেলপাহাড়ি ঝাড়গ্রামের সৌন্দর্য 100 বছর পরে নয়, 1000 বছর পর একই থাকবে, এর পরিবর্তন হবে না। প্রত্যেকটি অঞ্চল এবং এই মুহূর্তে আমরা প্রকৃতির যে খণ্ডে বসে রয়েছি তা স্বমহিমায় সুন্দর। যদি বলি এই অঞ্চলের নিজস্ব সৌন্দর্য কি, তাহলে কি বলবেন? এই অঞ্চলে আমার কাছে যেটা সুন্দর বলে মনে হয়েছে, এই অঞ্চলে সারা পৃথিবীর যে রূপ রস আছে, যে বৈচিত্র্য আছে, বা সমগ্র ভারতবর্ষের যে বৈচিত্র্য আছে, বা আমাদের এই বাংলার যত রকমের বৈচিত্র্য আছে, আমার কাছে ঝাড়গ্রাম জেলা বা বেলপাহাড়ি সেই রকম একটি। যদি বলেন কোন দিক থেকে, আমি যদি ধরি সঙ্গীতের দিক থেকে, এই আবহমান বাংলার নিজস্ব সঙ্গীতের যে ধারা, সেই ধারা আমরা এই অঞ্চলেই পাই। কিন্তু আমি যদি টুসু গানের কথা যদি ধরি, আমরা ঝুমুর গানের কথাই বা যদি ধরি, বা আমাদের যে ধারাবাহিক লোকগানের কথাই যদি ধরি, সেই লোকগানের মধ্যে লোকগানের সঙ্গে কি জড়িয়ে আছে? বাদ্যযন্ত্র জড়িয়ে আছে। তে আবহমান বাংলার যত লোকজ সঙ্গীত আছে, প্রত্যেকটা লোকজ সঙ্গীতের সাথে লোক বাদ্যযন্ত্র আছে। যত বাদ্যযন্ত্র এই বাংলাতে আছে বা বিভিন্ন ফর্মে ভারতবর্ষে আছে, তার প্রত্যেকটা ফর্ম এই ঝাড়গ্রাম জেলাতেই আছে, এই বেলপাহাড়িতেই আছে।
এই ঝাড়গ্রাম জেলায় আস্তে আস্তে এই যে ধারাবাহিক সঙ্গীতে যে ধারা জনপ্রিয় করে দেওয়া, আমরা দেখতে পাই অংশুমান রায়ের কথা, যিনি এই যে লোকজ সঙ্গীত, এই যে ঝুমুর, এই অঞ্চলের সঙ্গীত, এই অঞ্চলের গান, এই অঞ্চলের ধামসা, মাদল, সুর, তিনি কিন্তু বিশ্ব দরবারে নিয়ে গেছেন। এই অঞ্চলকে নিয়ে গান গাইছেন ভুবন হাজারিকা, এই অঞ্চলকে নিয়েই গান গাইছেন হেমন্ত মুখার্জি। তাদের কাছে এই অঞ্চলের ধামসা মাদল পৌঁছে যাচ্ছে। এই অঞ্চলে দেখছি মাদল আছে, ধামসা আছে, বিভিন্ন রকমের বাঁশি আছে। এখন যদি যে কোনো মানুষকে ধরা হয় এই আবহমান বাংলার নিজস্ব নাচের ধারা কি, সে কথা যদি সেই খুঁজতে গেলে অনেকে বলবেন ছৌ নাচ, অনেকে বলবেন গৌরীয় নৃত্য। তারও আগে আমরা দেখব যেমন ছৌ আছে, নাটুয়া আছে, এই অঞ্চলে দেখতে পাচ্ছি পাতা নাচ আছে, পরব নাচ আছে, দং নাচ আছে, ভুয়াং নাচ আছে, করম নাচ আছে, এই যে ধারাবাহিক নিজস্ব। এবার যদি খুঁজে নেওয়া যায় যে এই অঞ্চলের আধুনিক যত নাচ আছে তার আদিমতম রূপ, প্রাচীন ফর্ম যদি বলা হয় এই অঞ্চলের এই যে নিজস্বতা ঝাড়গ্রাম জেলার বা বেলপাহাড়ির, এটা কিন্তু সারা পৃথিবীতে একটা নির্দিষ্ট ভৌগোলিক অঞ্চল হিসেবে কিন্তু বিরল। আরো একটা বিষয় নজর করার মতো বিষয় হচ্ছে এটাই, এই অঞ্চলের ভাষা বৈচিত্র্য। আমরা যদি সুবর্ণরেখা নদীর তীরবর্তী অঞ্চলে যাই, সেখানকার যে নিজস্ব ভাষা, যেটা এখন আমরা সুবর্ণ রৈখিক ভাষা বলছি, এটার বাইরেও এই অঞ্চলে ভূমিজদের নিজস্ব একটা ভাষা আছে। এই যে ভাষা বৈচিত্র্য, এই অঞ্চলে সাঁওতালদের একটা ঐতিহ্যবাহী নিজস্ব ভাষা আছে। এই অঞ্চলে কুরমালি সম্প্রদায়ের মানুষ আছেন, তাদের নিজস্ব গান আছে, নিজস্ব ভাষা আছে। তো এই যে ভাষা বৈচিত্র্য, সেই সঙ্গে একটা ভাষা আছে ঝাড়গাঁই ভাষা বলা হয়। এই যে বৈচিত্র্যটা, এই বৈচিত্র্যটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমরা যদি আবহমান বাংলার যত গৃহ নির্মাণ শৈলী আছে, সমস্ত রকম গৃহ নির্মাণ শৈলী আমরা এককভাবে ঝাড়গ্রাম জেলাতে পাই। এই বাংলার যত রকমের গাছপালা আছে, স্বাভাবিকভাবে আমরা এককভাবে এই ঝাড়গ্রামে পাই। এককভাবে সারা বাংলায় যত রকমের পাখি আছে, সেই পাখির যত বৈচিত্র্য যদি দক্ষিণবঙ্গ ধরা হয়, এককভাবে ঝাড়গ্রাম জেলার এই যে জীব বৈচিত্র্য বা পাখির বৈচিত্র্য, ঝাড়গ্রামের মতো আর অন্য জেলাতে খুব কম পাওয়া যায়। 200-250 উপরে বিভিন্ন প্রকার পাখি আছে, বিভিন্ন রকমের কীটপতঙ্গ আছে, আর কি আছে, হাতি আছে, ভালুক আছে ঝাড়গ্রাম জেলাতে, হরিণ আছে, সজারু আছে, যারা মানুষের সঙ্গেই কিন্তু স্বাভাবিকভাবেই বসবাস করছে। এই জেলাতে যেমন রুক্ষতা যেমন আছে, সবুজতাও আছে। এত কিছু সত্ত্বেও ঝাড়গ্রাম জেলার এমন কোনো গ্রাম তুমি দেখাতে পারবে যে গ্রামে কোনো না কোনো গ্রামে প্রতিদিন কেউ না কেউ ধামসা বাজাচ্ছে না, মাদল বাজাচ্ছে না, নাচ করছে না? পেটের জন্য নাই, কিন্তু এটা একটা ঐতিহ্য প্রাণের। তো যে কোনো মানুষ যে কোনো দিন, যে কোনো সময়, যে কোনো গ্রামে গেলেই আমরা দেখবো ওখানে ধামসা ঝুলছে বা সুর ভেসে আসে। এই যে নিজস্বতা, এটা সমগ্র ভারতবর্ষের মধ্যে, আমাদের বাংলার মধ্যে সত্যি কথা বলতে বিরল। সেই সঙ্গে পৃথিবীতে যত ঐতিহাসিক নদী আছে, বিরলতম নদী আছে, প্রাণের নদী আছে, সে নদী ঝাড়গ্রামে আছে। কংসাবতী আছে, সুবর্ণরেখা আছে, যেখানে প্রাচীন ইতিহাস রয়েছে। যে অঞ্চলে, আমি তো নদিয়া থেকে এসেছি, তার আগে তো আমরা দেখতে হচ্ছে আমাদের চৈতন্যদেব এই মাটির উপর দিয়ে তো গেছেন, গোপীবল্লভপুরের উপর দিয়ে গেছেন। সেই যে সম্পর্ক, তারও আগে সারা পৃথিবী থেকে যে কোনো দেশের
যে কোনো প্রান্তের মানুষের একবার না একবার তার পূর্বপুরুষ বা উত্তর পুরুষ এই অঞ্চলে আসবেন বা এসেছিলেন। তো এই যে ঐতিহ্য এককভাবে, এটাই কিন্তু ঝাড়গ্রাম জেলার একান্ত নিজস্বতা। এই অঞ্চলের মানুষের সুখ দুঃখ বা দিনচর্যার কাহিনী বর্তমানে যেখানে লিপিবদ্ধ হচ্ছে তার নাম ডুংরি, যার অন্যতম কাণ্ডারি আপনি নিজেই। সেই ডুংরি প্রসঙ্গে একটু বলুন। আসলে কাঁচা লঙ্কা তৈরি হওয়ার আগে যেটা বলছিলাম যে সিংহাডোবাতে আমাদের একটা বাড়ি নেওয়া আছে কাজের সূত্র ধরে, তো সেখানে যে প্রাইমারি স্কুল আছে সেই প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন বিষ্ণু মণ্ডল, যিনি মূলত আমাদের ওই অঞ্চলের মানুষ। আমার নদিয়া ও মাঝি ইছামতি নদী, ওইদিকে 24 পরগনা। তো তার সাথে আগে থেকেই সম্পর্ক, মেয়ে ছোটবেলা থেকে স্কুলে যেত আর কি, মানে হামাগুড়ি দিয়ে চলে গেল কি স্কুলে সময় কাটিয়ে আসতো, তখন থেকে সখ্যতা তৈরি হয়। এবার কাঁচা লঙ্কা তৈরি হওয়ার পরে তিনি আসতেন, সেই সঙ্গে আমাদের ওদলচোয়া যে হাই স্কুল আছে চিরাকুটিতে, সেখানে একজন মাস্টারমশাই, তার নাম টোটন হালদার। টোটন আমি এই অঞ্চলে প্রচুর অঞ্চল ঘুরেছি, অজানা অচেনা জায়গা। দুজন, ও থাকতো বালিচুয়াতে, সে গিয়ে আড্ডা দিত। সেই সূত্র ধরে কি হলো যে বেলপাহাড়িতে আশেপাশের যত মাস্টারমশাইরা ছিলেন, কেউ কবিতা বলতে ভালোবাসেন, গান গাইতে ভালোবাসেন, কেউ এলাকার বা ছেলে মেয়েদেরকে যাতে আপলিফমেন্ট করা যায় তাই নিয়ে কাজ করছেন। তো সেটা নিয়ে একটা বেশ, সন্ধ্যাবেলাতে খুব বেশি কাজ থাকতো না, ওখানে আড্ডা হতো, গল্প হতো, গান হতো, ওই কলেজ লাইফে যেরকম হয় না টেবিল বাজি সেরকম। তো সেটা করতে 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 আরেকজন মাস্টারমশাই আছেন, এখনো আছেন, তিনি কলহন মণ্ডল, তুলসীবনী প্রাথমিক বিদ্যালয়ের মাস্টারমশাই। তো তাদের মাথা থেকে মনে হতো যদি একটা পত্রিকা করা যায়, যদি এই অঞ্চলে সবকিছু নিয়ে। বেলপাহাড়ি অঞ্চলে আমার অনেকগুলো পত্রিকা দেখেছি, পাহাড়ি ঝর্ণা বলে একটা পত্রিকা আগেও ছিল, সেগুলো মূলত গল্প কবিতা ওরিয়েন্টেড। তো এই আমরা একসাথে বসলাম, তোর সঙ্গে আরো কিছু মাস্টারমশাই, সজল মণ্ডল সে যুক্ত হলো, খুব অনুরাগী কবিতা প্রেমী একটা ছেলে, অরূপ ঘোষ, আরো একজন বন্ধু তার নাম বিধানচন্দ্র রায়, সে নদিয়ার ছেলে, উত্তম মণ্ডল বলে আরেকটা বগুড়ার মাস্টারমশাই ছিলেন, এই অঞ্চলে থাকতেন। এবং লোকালি আরো যারা কবিতার চর্চা করতেন, সাহিত্য চর্চা করতেন এই অঞ্চলের, তাদের সাথে আস্তে আস্তে পরিচয় হলো। তো তখনই মনে হলো যে তাহলে একটা পত্রিকা করা যেতেই পারে। এবার পত্রিকা কি শুধুমাত্র আমরা কবিতা ওরিয়েন্টেড করব না গল্প ওরিয়েন্টেড করব? তো সেখানেই সিদ্ধান্ত হলো কবিতা গল্প থাকবে, যে কবিতাগুলো থাকবে সেই কবিতা যদি এই অঞ্চলের মানুষের কথা বলে, এই অঞ্চলের মানুষ যে ভাষায় কথা বলে, যে শব্দে কথা বলে, সেই ভাষাতেই কবিতা হোক। হ্যাঁ, এই অঞ্চলের মানুষ মানে আঞ্চলিক ভাষার কবিতা হোক, এই অঞ্চলের মানুষ যে ভাষায় কথা বলে সেই ভাষাতে গল্প হোক। আর সেই সঙ্গে এই অঞ্চলের মানুষ কি খায়, এই অঞ্চলের গ্রামের কি ইতিহাস আছে, সেইগুলো নিয়ে লেখালেখি জোগাড় করা যায়। তো সেই 18 থেকে শুরু হলো, 1 বছর লেগে গেল মোটামুটি জোগাড় করতে, কোথায় কোথায় ইত্যাদি ইত্যাদি। সেই সূত্রে পরিচয় হলো এই অঞ্চলে একজন বর্ষিয়ান মানুষ, বামুনডিহার নরহরি বর্ধন। পরিচয় হলো আরেকজন পণ্ডিত মানুষ, তিনি হচ্ছেন ছত্রমোহন মাহাতো। পরিচয় হলো হপন মাঝি, যিনি একসময় সাংবাদিক ছিলেন, এবং তার কাছে আমার এই কৌতূহলবশত যত রকম প্রশ্ন ওনাকে করেছি, উনি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন, এবং উনি এশিয়াটিক সোসাইটিতে গিয়েও বক্তব্য রেখেছেন। আমরা এই অঞ্চলে দেখেছি, তার সূত্র ধরেই পরিচয় হলো প্রভাত ঘোষের মতো একজন মানুষের সাথে। এই সিদ্ধান্তগুলো যখন হলো, তখন প্রথম সংখ্যা থেকেই এই অঞ্চলে সব খোঁজ শুরু হলো, লেখালেখি শুরু হলো। সেই সূত্র ধরে ডুংরি এগিয়ে চলতে শুরু করছে। প্রথম সংখ্যা হলো, দ্বিতীয় সংখ্যাতে কলেবর বাড়লো, চতুর্থ সংখ্যা আটটো কলেবর বাড়লো, এবং প্রত্যেককেই বলে দেওয়া হয়েছে যে একটা প্রবন্ধ লিখতে গেলে পরে সেই প্রবন্ধের কিন্তু কোনো শব্দ লিমিট নেই। আপনার যত সময় না লিখে স্যাটিসফাই হচ্ছেন আপনি লিখবেন। সে লেখা আসার পরে কি হয়, সেটা আমরা নিজেরা এই 5 জন 6 জন 7 জনই পড়ি,
প্রত্যেকেই পড়ি। পড়ার পরে যদি আমাদের মনে প্রশ্ন জাগে, ক্লারিফাই করতে আবার লেখা ফেরত পাঠানো হয়। আচ্ছা, না একটা লেখা চলে এলেই সঙ্গে সঙ্গে ছাপানো হয় না, সেটা আবার পাঠানো হয়। এইভাবেই আস্তে 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 আগ্রহ তৈরি হলো এবং চেষ্টা করেছি যে পেশার মানুষ মানে যিনি নাচ করতে ভালোবাসেন এই অঞ্চলে, নৃত্যশিল্পী, তাকে বলা হচ্ছে আপনি নাচ নিয়ে লিখুন, সে নাচটা ভালো বুঝবে। যে বাজনা বাজাতে ভালোবাসে তাকে বলা হলো আপনি একটা প্রবন্ধ লিখুন। যেমন অভিজিৎ কুণ্ডু, অভিজিৎ বেলপাহাড়িরই ছেলে, ও বেলপাহাড়ি ঘুরে নিয়ে প্রথম ছোট একটা লেখা দিয়েছিল চেনা অচেনা বেলপাহাড়ি নিয়ে, দেখলাম অসাধারণ লিখেছে। এবার এক সময় জানলাম যে ও বাদ্যযন্ত্র বাজাতে পারে, ও নিজস্ব একটা গানের টিম আছে, বাদ্যযন্ত্র বাজায়। ওকে তখন বললাম একটা প্রবন্ধ লেখো না এই বাদ্যযন্ত্র নিয়ে। ও লিখলো, তো লিখেছিল 2 থেকে 3 পাতা। এবার ও পিছনে লেগে 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 ওই প্রবন্ধটা 20 থেকে 22 পাতা হলো এবং অসাধারণ লিখলো। ওই প্রবন্ধের পরে অন্য অনেকেই বলতে শুরু করলেন, তাহলে এক কাজ করেন, এটা যদি একটা বই করা যায়। সেটা এখন বই হয়েছে। একই রকম ভাবে এই জেলাতে বিভিন্ন মানুষ বিভিন্ন বিষয় নিয়ে লিখছেন, যেগুলো নিয়ে আমাদের মাথায় ভাবনাতে আসেনি। যে হারিয়া নিয়েও যে একটা বই হতে পারে, মুঘল নিয়েও একটা বই হতে পারে। তো এইভাবে এগোচ্ছে। কবিতার পত্রিকা হলে হয়তো রেগুলার বের করা যেত, প্রবন্ধ বলে সময় লাগছে, দীর্ঘ সময় লাগছে। আর মাঝে লকডাউনের জন্য কিছুটা হয়েছে। এই পুজোর পরপরই আমাদের 4র্থ সংখ্যা বেরোবে, হয়তো কলেবর অনেকটাই বাড়বে এবার। এই বৃষ্টি ভেজা প্রকৃতির ক্যানভাসের বুকে দাঁড়িয়ে বা বসে আজ আড্ডা দিলাম, শুনলাম আপনার কাছ থেকে চেনা অচেনা বেলপাহাড়ির নানান কথা। অসংখ্য ধন্যবাদ এবং আমাদের তরফ থেকে আন্তরিক শ্রদ্ধা জানাই আপনাকে। আপনার গবেষণা এভাবেই জারি থাকুক। যাক, তোমাদেরকেও আমার পক্ষ থেকে, বেলপাহাড়ির পক্ষ থেকে, বেলপাহাড়ির ইতিহাস, গাছপালা, নদীনালা, তাদের পক্ষ থেকে তোমাদেরকেও আন্তরিক শুভেচ্ছা, প্রীতি। এবং এত সময় আমাদের আড্ডা পর্দার ওপার থেকে যারা শুনলেন, তাদেরকেও আমাদের অন্তর থেকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের পর্বে আমরা শুনলাম এবং জানলাম আমাদের মনের মধ্যে থাকা যে দুঃসাহসিক নাবিক, তাকে যদি কোনোভাবে জাগিয়ে তোলা যায়, কিংবা আমাদের মনের ইচ্ছেগুলোই যদি হয়ে ওঠে আমাদের অজানা বা অচেনার মানচিত্র, তাহলে সেই মানুষদের সাক্ষাৎকার নিছক গল্প থাকে না, হয়ে ওঠে জীবনচর্যার রসদ। বিধান দেবনাথ এই নামটিও ঠিক তেমনই একটা নাম, যার প্রতিটি অভিযানে আমরা ফিরে গেলাম হারিয়ে যাওয়া ইতিহাসে, সাহিত্যে এবং স্মৃতিতে। ফিরে আসব পরের পর্বতে আবার নতুন কোনো রচনার সন্ধান নিয়ে। সেইটুকু সময় চেয়ে আজকের পর্ব এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।